হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ধতা জাবিরের রুম থেকে বের হয়ে সামনের দিকে হাঁটছিল, এমন সময় সে খেয়াল করে কেউ তার পিছু নিচ্ছে। দীর্ঘতা পিছু ফিরে তাকাতেই দেখতে পায় আমিনা চৌধুরীকে। আমিনা চৌধুরী দীর্ঘতার দিকেই তাকিয়ে আছেন। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন দীর্ঘতার দিকে, অতঃপর খানিক হেসে বলেন, তোমার গানের গলাটা শুনলাম, ভীষণই সুন্দর। ললিতা চৌধুরীও আমিনা চৌধুরীর পাশেই ছিল। জাবিরও ততক্ষণে নিজের রুম থেকে বাইরে আসে। আমিনা চৌধুরী জাবিরের উদ্দেশ্যে বলে, তুমিও তো মেয়েটার গলায় গান শুনেছ, এখন নিশ্চয়ই আর ওকে চিনতে তোমার ভুল হয়নি। নিশ্চয়ই জেনে গেছ এই মেয়েটার আসল পরিচয়। জাবির নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। এদিকে আমিনা চৌধুরী এগিয়ে এসে দীর্ঘতার মুখ থেকে মাস্ক সরিয়ে দিতে বলেন, বেশ ভালোই খেলা খেললে মেয়ে, কিন্তু দিন শেষে তোমার আসল পরিচয় আমরা জেনে গেলাম। কোনো লাভ হলো না এসব কিছু করে। দীর্ঘতা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে আমিনা চৌধুরী দীর্ঘতার হাত শক্ত করে ধরে বললেন, অনেক নাটক করেছ মেয়ে, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বলেই দীর্ঘতাকে একটা ধাক্কা দেন। দীর্ঘতা পড়ে যেতে নেয়। এমন সময় আনিকা চৌধুরী এসে দীর্ঘতাকে সামলে নেন। আনিকা চৌধুরীকে দেখেই দীর্ঘতা তাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। আমিনা চৌধুরী আনিকাকে দেখেই বলা শুরু করেন, বাপের বাড়ির ভাত তাহলে বেশিদিন নিজের পেটে সহ্য হল না, শেষমেশ তোমায় এখানে আসতেই হলো। কিন্তু এ বাড়িতে তোমার আর এই মেয়ের আর কোনো জায়গা হবে না, তাই ভালো হয় যদি তুমি এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আনিকা চৌধুরী দীর্ঘতার হাত শক্ত করে ধরে বলেন, এখান থেকে আমার বা দীর্ঘতা কাউকে আপনি বের করে দিতে পারেন না, কারণ আমাদের দুজনেরই এখানে সমান অধিকার আছে। কোনো অধিকার চলবে না এই চৌধুরী বাড়িতে, শুধু আমার কথা চলবে, বুঝলে তুমি? বলেই আমিনা চৌধুরী সিকিউরিটি গার্ডকে ডাকলেন তাদের দুজনকে বের করে দিতে। এর মধ্যে আনিকা চৌধুরী নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকা জাবিরের উদ্দেশ্যে বললেন, তুমি চুপ করে আছ কেন জাবির? তোমার সামনে এত বড় একটা অন্যায় হচ্ছে, তাও তুমি কিছু বলবে না? দীর্ঘতা এই এক সপ্তাহ কিভাবে নিঃস্বার্থভাবে তোমার সেবা করেছে সেটা তো তুমি দেখেছ। তার এই প্রতিদান দিচ্ছ তুমি মেয়েটাকে? তুমি মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছ, ওকে কত মেরেছ, অথচ এত কিছুর পরেও মেয়েটা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল, আর আজ যখন ওকে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাইছে তখন তোমার মুখ বন্ধ। একটু তো নিজের বিবেককে কাজে লাগাও জাবির। দীর্ঘতার চোখে জল গড়িয়ে পড়ছিল। ললিতা চৌধুরী এগিয়ে এসে দীর্ঘতার হাত শক্ত করে ধরে বলে, এসব নাটক করে তুই আমার ছেলের মন পাবি না, তাই ভালোয় ভালোয় বের হো এখান থেকে। বলেই দীর্ঘতার হাত শক্ত করে ধরে তিনি বাইরে বের করে দিতে যাবেন। এমন সময় জাবির এগিয়ে এসে নিজের মায়ের হাত ধরে ফেলে। ললিতা চৌধুরী অবাক স্বরে বলেন, এটা কি করছো তুমি জাবির? আমাকে আটকাচ্ছ কেন? দীর্ঘতা এই বাড়ি থেকে কোথাও যাবে না। মানে এসব কি বলছো তুমি? তুমি কি এই মেয়ের নাটকে গলে গেলে নাকি? এই মেয়ে হলো একটা কালনাগিনী, এর নাটকে গলে যেও না। ওকে এই বাড়িতে থাকতে দিলে তোমার জীবনে না জানি আর কত বিপদ আসবে। ওর জন্যই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আর কোনো রিস্ক নেব না। আম্মু, আমি আমার কথা জানিয়ে দিয়েছি, দীর্ঘতা এই বাড়িতেই থাকবে, কারণ ওকে আমি বিয়ে করেছি, তাই ওর দায়িত্ব আমাকে নিতে হবে। তাছাড়া সেসব বাদ দিলেও ও একদিন যেভাবে আমার সেবা করেছে তার প্রতিদানেও ও এখানে থাকতে পারে, বুঝতে পেরেছ? আমিনা চৌধুরী রাগী স্বরে বলেন, না, এই মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দেব না। জাবির বলে, দাদি আমি তোমাকে অনুরোধ করছি, দীর্ঘতাকে এখানে থাকতে দাও। জাবির, ওর কাছে আমি ঋণী, সেই ঋণ আমাকে শোধ করতেই হবে। বলেই জাবির দীর্ঘতার দিকে তাকায়। অতঃপর তাকে উদ্দেশ্য করে বলে, তুমি যাও, ভেতরে যাও। এই বাড়িতে তোমার জন্য যেই রুম বরাদ্দ করা হয়েছিল, মানে নার্স হিসেবে যেই রুমে ছিলে সেখানেই যাও, তোমার সাথে আমি পরে কথা বলছি। দীর্ঘতা মাথা নাড়িয়ে চলে যায়। আনিকা চৌধুরী জাবিরকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ জাবির, ন্যায়ের সঙ্গ দেওয়ার জন্য। এদিকে ললিতা চৌধুরী আমিনা চৌধুরীর কানে কানে ফিসফিস করে বলেন, দেখলেন আম্মা, এরা দুজন মিলে কিভাবে আমার ছেলেটার ব্রেইন ওয়াশ করে এখানে থাকা নিশ্চিত করল। এদের তাড়ানোর কি আর কোনো উপায় নেই?
তুমি চিন্তা করো না ছোট বৌমা, এই চৌধুরী বাড়িতে আমার বিরাগভাজন হয়ে কেউ টিকতে পারবে না। বড় বৌমা আর ওই মেয়েটার এই বাড়িতে আয়ু অনেক সীমিত। বড় বৌমার ব্যবস্থা তো আমি পরে করছি, তবে এই মেয়েটাকে আগে তাড়াতে হবে। কিন্তু কিভাবে? এমন সময় আমিনা চৌধুরীর ফোন বেজে ওঠে। আমিনা চৌধুরী ফোনে কথা বলেন। কথা বলা শেষ করে খুশি হয়ে ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো ছোট বৌমা, তোমার সমস্যার সমাধান হলো বলে গি। মানে? আপনার কথার কিছুই আমি বুঝতে পারছি না আম্মা গু। বুঝবে, বুঝবে, সব বুঝবে। শুধু কালকের সকালটা হতে দাও। কাল অনেক বড় একটা চমক অপেক্ষা করছে তোমার জন্য গি। দিঘতা চুপচাপ নিজের রুমে বসেছিল। একটু সময় পর জাবির এলো দিঘতার রুমে। এসেই দিঘতার একদম পাশে এসে বসে বলল, তোমাকে জোর করে বিয়ে করে এই বাড়িতে এনে আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমাকে চাবুক দিয়ে মেরেওছি, তবুও কেন তুমি আমার খারাপ সময়ে আমার পাশে থাকলে দিঘতা? দিঘতা বলে, আপনাকে সুস্থ হতে না দেখলে যে আমি নিজেই অনুশোচনায় মরে যেতাম। আমার বারবার এটাই মনে হয় জানেন, যে আপনার এই অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী, আর তাই তো। তুমি ভুল ভাবছ দিঘতা। আমার অ্যাক্সিডেন্টের জন্য তুমি কোনোমতেই দায়ী নও। আমার সাথে যা হয়েছে তা সম্পূর্ণ আমার দোষ। আমি রেগে গাড়ি চালাতে গিয়ে খামোখা রাগ দেখাতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনি। এই কদিনেই আমি নিজের ভুলের উপলব্ধি করতে পেরেছি। আমি এটাও বুঝতে পারছি যে তুমি মনের দিক থেকে কতটা নরম মেয়ে। আর তাই হয়তো মান্যতা তোমার এই ভালো মানুষের সুযোগ নিয়ে তোমায় ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে পালাতে সাহায্য করতে বাধ্য করে, তাই না? দিঘতা চুপ করে থাকে। জাবির দিঘতার কাঁধে হাত রাখে। দিঘতার শরীর জুড়ে যেন এক অদ্ভুত উন্মাদনা বয়ে যায়। জাবির বলে, সত্যি বলতে এখন তোমার প্রতি আমার মনে আর বিন্দুমাত্র রাগ ক্ষোভ কিছু নেই। বরং এই কদিনে তুমি যেভাবে আমার পাশে থেকেছ তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমিও আমার প্রতি আর কোনো রাগ ক্ষোভ কিছু রেখো না গে। দিঘতা বলে, ছি ছি, কি যে বলেন! আমি আপনার প্রতি রাগ করতে যাব কেন? আমার কোনো রাগ নেই। জেনে অনেক ভালো লাগল, আমরা কিন্তু চাইলেই আমাদের মধ্যে একটা স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। তুমি কি আমার বন্ধু হবে দিঘতা? বলেই জাবির দিঘতার দিকে হাত বাড়িয়ে দেয়। দিঘতা জাবিরের বাড়িয়ে দেয়া হাত স্পর্শ করে বলে, অবশ্যই।